আবির দেববর্মন বলতে থাকলো, কিন্তু তারপরেই গল্পে এলো টুইস্ট। আপনারা তো জানেন এই প্রজেক্টটার জন্য আমাদের কোম্পানি অনলাইন প্রেজেন্টেশনও চেয়েছিল। আমরা সবকটা প্রেজেন্টেশন ভালোভাবে দেখেছি। তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মল্লিক ইন্ডাস্ট্রিজের পাঠানো প্রেজেন্টেশনটা। আমার মতে এই প্রজেক্টটার আসল দাবিদার শ্রীমন্তী মল্লিক, আর তাই এই প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের হাতেই তুলে দেওয়া হলো। আবিরের কথা শুনে সামনে বসা সকলে অবাক হয়ে চেয়ে থাকলো ওর দিকে। শ্রীমন্তী নিজেও একভাবে চেয়েছিল আবির দেববর্মনের দিকে। সদ্য যা ঘটে গেল তা শ্রীমন্তীর বিশ্বাসই হচ্ছিল না। এদিকে আবিরকে হুট করে পাল্টি খেতে দেখে সৌর্য এবং দিশার আশ্চর্যের শেষ ছিল না। একই সঙ্গে দুজনের মুখ রাগে লাল হয়ে উঠল। শ্রীমন্তী কন্ট্রাক্ট সাইন করার জন্য আবিরের কাছে উপস্থিত হলো। আবির ডিল ফাইনাল করে শ্রীমন্তীর সাথে হ্যান্ডশেক করলে ওখানে উপস্থিত সকলেই হাততালি দিয়ে উঠল। ঠিক তখনই আবির নিজের ফোন থেকে একটা নাম্বার ডায়াল করল। নাম্বারটা অয়নের নামে সেভ করা ছিল। শ্রীমন্তীর দৃষ্টিও আবিরের ফোনের দিকে যেতেই অয়নের নামটা দেখে ও দারুণ চমকে উঠল। অপর দিক থেকে ফোন ধরা হলে আবির বলে উঠল, চিন্তা করবেন না, আপনার কথা মতোই সবটা হয়েছে। অপর প্রান্ত থেকে আবার কিছু বলা হলো, আর তারপর আবির দেববর্মন ফোনটা রেখে দিল। শ্রীমন্তী আপন মনেই বলল, এই আবির দেববর্মন অয়নের সেই বন্ধুটা নয় তো, যে অয়নকে দামি গাড়িটা দিয়েছিল? নিশ্চয়ই এই সেই বন্ধু। আর আমার মনে হচ্ছে আবির এই কাজটা অয়নের কথাতেই করেছে। ভিড়ের মধ্যে বিক্রমবাবুও একপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। তিনি অয়নকে ফোন করে বললেন, কাজ হয়ে গেছে ছোটবাবু, আপনার কথা মতো আবির দেববর্মন প্রজেক্টটা শ্রীমন্তী ম্যাডামকে হ্যান্ড ওভার করে দিয়েছে। অপর পাশ থেকে অয়ন বলে, ওনাকে আমার তরফ থেকে একটা ভালো গিফট পাঠিয়ে ধন্যবাদ জানিয়ে দেবেন। এই বলে অয়ন ফোনটা কেটে দিল। কিছু পরে শ্রীমন্তীও বেরিয়ে গেল ওখান থেকে। এদিকে সুবীর মল্লিক সামনে থাকা টিভিতে নিউজ দেখছিলেন। নিউজে দেখাচ্ছিল বিখ্যাত সানরাইজ টাওয়ারের সব থেকে বড় প্রজেক্টটার দায়িত্ব তুলে দেওয়া হলো মল্লিক ইন্ডাস্ট্রিজের হাতে। এই ডিলের দরুন মল্লিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এই মুহূর্তে চড়চড় করে বাড়ছে। এর মধ্যেই দেশের বেশ কিছু বড় বড় কোম্পানি মল্লিক ইন্ডাস্ট্রিজে ইনভেস্ট করতে আগ্রহ দেখিয়েছে। খবরটা দেখে সুবীর মল্লিক দারুণ খুশি হলেন। প্রসন্ন কণ্ঠে সুবীরবাবু নিজের মনেই বললেন, সত্যিই শ্রীমন্তী, আজ তুমি ফাটিয়ে দিয়েছ। ঠিক সেই মুহূর্তে দরজায় মৃদু টোকা পড়ল, আর দরজা খুলে ভেতরে প্রবেশ করল শ্রীমন্তী। ওকে দেখে সুবীরবাবু উচ্ছ্বসিত হয়ে বললেন, এসো এসো দিদিভাই, আমি এতক্ষণ ধরে তোমারই অপেক্ষা করছিলাম। শ্রীমন্তী ভেতরে ঢুকে খুশিতে সুবীরবাবুকে জড়িয়ে ধরল। নাতনির মাথায় হাত রেখে সুবীরবাবু বলেন, আজ তুমি দারুণ কাজ করেছ। আই এম সো প্রাউড অফ ইউ। বলো, কি গিফট চাও তুমি? জবাবে শ্রীমন্তী বলল, দাদুভাই, আমার বাবার সঙ্গে যে ইঞ্জিনিয়ারদের টিমটা কাজ করছিল তাদেরকে প্লিজ আমার আন্ডারে কাজ করতে দাও। ইতিমধ্যে সৌর্য আর দিশাও গোমরা মুখে সুবীরবাবুর সামনে এসে দাঁড়ালো। সুবীরবাবু শ্রীমন্তীকে বললেন, ঠিক আছে শ্রীমন্তী, ওই ইঞ্জিনিয়ারদের টিমটা আমি তোমাকেই দিয়ে দিলাম। আর সেই সঙ্গে শহরের বাইরে মল্লিক ইন্ডাস্ট্রিজের সদ্য তৈরি হওয়া 6 তলা অ্যাপার্টমেন্টটাও তোমাকে দিলাম গিফট হিসেবে। কেমন? তারপর সৌর্য আর দিশার দিকে চোখ পড়তে সুবীরবাবু বললেন, কি তোমাদের মুখ দুটো এমন বাংলার 5-এর মতো হয়ে রয়েছে কেন? শ্রীমন্তী এত বড় একটা ডিল ক্র্যাক করেছে, তোমাদের তো খুশি হওয়ার কথা। এরই মাঝে সৌর্যর বাবা পঙ্কজবাবুও সেখানে এসে উপস্থিত হলেন। সৌর্য বলে উঠল, ওই ইঞ্জিনিয়ারদের টিমটা শ্রীমন্তীকে দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আর সত্যি করে বলতো, এই প্রজেক্টটা পাওয়ার জন্য তুই আবির দেববর্মনের সাথে শুয়েছিস, তাই না? সৌর্যর কথা শুনে সকলেই হতবাক হয়ে গেল। সুবীরবাবু কিন্তু ওর এই কথাটা বরদাস্ত করতে পারলেন না। উনি সৌর্যের কাছে এসে প্রচণ্ড জোরে একটা চড় মারলেন ওর গালে। তারপর থমথমে গলায় বললেন, তোমরা নিজেরা তো একটা কাজেরও না, কিছু করতে পারলে না, অথচ শ্রীমন্তী যখন সাকসেসফুলি ডিলটা ফাইনাল করে এলো তখন ওর নামেই কুৎসা রটিয়ে ওর মনোবল ভাঙার চেষ্টা করছো। ছি! আর শুনে রাখো, ইঞ্জিনিয়ারদের টিমটা এখন থেকে শ্রীমন্তী লিড করবে। যার আপত্তি থাকবে সে কোম্পানি ছাড়তে পারে। এই বলে সুবীরবাবু ওখান থেকে চলে যান। শ্রীমন্তীও অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের বাড়ির দিকে রওনা দিল। অয়নের কথা মনে পড়ে শ্রীমন্তীর শরীরে অদ্ভুত একটা শিহরণ খেলে গেল, আর সেই সঙ্গে বুকের মাঝখানটায় একটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে বলল, আচ্ছা, সত্যি কি অয়ন আমার জন্য এতটা ভাবে? আমি যাই বলি না কেন ঠিক তাই করে, যাই করি সব মেনে নেয়, কখনো কোনো অভিযোগ করে না ও। বাবা ঠিকই বলেছিল, অয়ন সত্যিই খুব ভালো ছেলে, অথচ এটা বুঝতে আমার 3 বছর লেগে গেল। এইসব ভেবে শ্রীমন্তী খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। ঘুরে ফিরে ওর কেবলই অয়নের কথা মনে পড়তে লাগলো। শ্রীমন্তী আপন মনেই বলল, অয়ন, জানি না কেন, তবে আমাদের বিয়েটাকে সফল করার জন্য আমি সব রকমভাবে চেষ্টা করব। আর এখন থেকে সব সময় খেয়াল রাখবো যাতে তুমি খুশি থাকো। তুমি আমার খুশির জন্য যা যা করেছো সেগুলো সব হয়তো আমার মনেও নেই। শ্রীমন্তীর গলা বুঝে এলো। অয়নকে ও খুব মিস করছিল। অয়নের জন্য বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠছিল। আজ হঠাৎই ও অয়নের জন্য খুব মায়া অনুভব করছিল। এসব ভাবতে ভাবতেই শ্রীমন্তী ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগোচ্ছিল। এদিকে অয়ন আগে থেকেই ঘরে পৌঁছে গিয়ে
চুপচাপ বসেছিল। অয়ন যখন ঘরে একা ছিল তখনই ও বিক্রমবাবুকে ফোন করে জানিয়ে দিল যে পুরনো বাইকটাও লাগবে, যেভাবেই হোক সেটা যেন হাজির করা হয়, কারণ শ্রীমন্তী ওর সাথে বাইকে যেতেই পছন্দ করে। অয়নের কথা শুনে অবাক হয়ে যান বিক্রমবাবু। এ কেমন কথা, একের পর এক দামি গাড়ি এনে ওনার সামনে হাজির করে দিতে পারি, কিন্তু ছোটবাবুর ওই ভাঙাচোরা বাইকটাই লাগবে, সেই আগের পুরনো ভাঙাচোরা বাইকটা। অদ্ভুত, এনাকে বোঝার সাধ্য আমার নেই। বিক্রমবাবু নিজের মনেই ভেবে চললেন। পরদিন শ্রীমন্তীর মনে ছিল যে আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, অপরদিকে অয়নেরও মনে ছিল ওদের বিয়ের তারিখের কথা। তবে দুজনেই প্ল্যান করেছিল যে ওরা একে অপরকে সারপ্রাইজ দেবে। অয়ন শ্রীমন্তীর পছন্দের সব আইটেম নিজে হাতে রান্না করে রেখেছিল। অন্যদিকে শ্রীমন্তী নিজের গাড়িটা নিয়ে সোজা এসে থামল একটা শপিং মলের সামনে। আজ শ্রীমন্তী এখানে শুধুমাত্র অয়নের জন্য কেনাকাটা করতে এসেছে। ও অয়নের জন্য উপহার কিনতে চায়, সেই সাথে ওকে থ্যাঙ্কসও জানাতে চায়। কিছু একটা ভেবে শ্রীমন্তী নিজের মোবাইলটা বের করল। এরপর অয়নকে মেসেজ করল, আজ অফিসে একটু বেশি কাজ পড়ে গেছে, তাই আমার ফিরতে লেট হতে পারে। ওপাশ থেকে অয়নের জবাব এলো, ঠিক আছে, আমি অপেক্ষা করব। মেসেজটা পাঠিয়ে দিয়ে অয়ন মুচকি হাসল। তারপর সে ব্যস্ত হাতে নিজের কাজ শেষ করতে লাগল। এরপর বেশ কিছু ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু শ্রীমন্তী তখনও বাড়ি ফেরেনি। এদিকে রাত হয়ে যাওয়ায় অয়নও বেশ চিন্তায় পড়ে গেল। ও বারবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শ্রীমন্তীর ফোন বারবারই নট রিচেবল বলছিল। ঠিক তখনই ডোরবেল বেজে উঠতেই অয়ন দ্রুত পায়ে দরজার দিকে এগোলো। অয়ন ভেবেছিল আজকে যে ওদের বিয়ের তারিখ সেটা হয়তো শ্রীমন্তীর মনে থাকবে না, কারণ কোনোবারই সে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেনি। কাজেই আজকের দিনটার কথা ওর ভুলে যাওয়াটাই স্বাভাবিক। দরজা খুলে শ্রীমন্তীকে দেখা মাত্রই অয়নের মুখে হাসি ঝিলিক দিয়ে উঠল। শ্রীমন্তীর হাতে থাকা ব্যাগগুলো নিজের হাতে নিতে নিতে অয়ন বলে উঠল, আমাকে দাও, আমি এগুলো সব রেখে দিচ্ছি। এরপর শ্রীমন্তী ভেতরে চলে গেলে অয়নও ভেতরে এসে সোফায় বসে বলল, তারপর আজকের দিনটা কেমন কাটলো? জবাবে শ্রীমন্তী অয়নের সামনের ছোট সোফায় বসে বলল, বেশ ভালো। কথাটা বলতে বলতেই শ্রীমন্তী গভীরভাবে অয়নের মুখটা দেখতে লাগলো। ও বোঝার চেষ্টা করছিল যে আদৌ অয়নের আজকের দিনটার কথা কি মনে আছে নাকি নেই। তারপর শ্রীমন্তী নিজে থেকেই বলল, আজকে বোধহয় কিছু একটা আছে। কথাটা বলতেই অয়ন জিজ্ঞাসু চোখে তাকালো শ্রীমন্তীর দিকে। ওকে এক নজর দেখে শ্রীমন্তী হাতে করে নিয়ে আসা ব্যাগের থেকে একটা গিফট বক্স বের করে অয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, আর সেই কারণেই আমি তোমার জন্য এই গিফটটা এনেছি। অয়ন প্রচণ্ড খুশি হয়ে শ্রীমন্তীর হাত থেকে গিফটটা নিয়ে বলে উঠল, ও, তার মানে তোমার মনে ছিল যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। অয়ন হাসি মুখে দ্রুত হাতে গিফট বক্সটা খুলতে লাগলো। ওটার মধ্যে একটা ঘড়ি ছিল। অয়ন ঘড়িটা নিজের হাতে নিতেই শ্রীমন্তী ওর কাছ থেকে ঘড়িটা নিয়ে অয়নের হাতে পরিয়ে দিতে দিতে বলল, এই ঘড়িটা সবসময় আমাদের এই মুহূর্তটাকে মনে করিয়ে দেবে। আমাদের একে অপরের প্রতি যে বিশ্বাস আর ভরসাটা আছে তাকে জীবন্ত রাখবে। শ্রীমন্তীর কথার জবাবে অয়ন বলল, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দামি গিফট নেই। তবে হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আজ আমি তোমার জন্য তোমার পছন্দের ডিনার রেডি করে রেখেছি। শ্রীমন্তী এক গাল হেসে বলল, এর চেয়ে বেশি কিছু আমি চাইও না। ঠিক সেই সময়ই বাইরে বৃষ্টির শব্দ শোনা গেল। অয়ন দ্রুত বলে উঠল, মনে হচ্ছে বৃষ্টি নেমেছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার সার্ভ করে দিচ্ছি, তারপর আমরা একসাথে ডিনার করে নেব। শ্রীমন্তী মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেলে অয়ন এক দৃষ্টে ওর গিফট করা ঘড়িটার দিকে চেয়ে থাকলো কয়েক মুহূর্ত। হঠাৎই ডোরবেল বেজে উঠলে অয়ন মুখ তুলে তাকালো। অয়ন গিয়ে দরজা খুলতেই দেখল খুবই হট আর সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার সব জামাকাপড় বৃষ্টিতে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। ছোট পোশাক পরায় সে বারংবার তা ঠিক করতে ব্যস্ত ছিল। জামাকাপড় ভিজে যাওয়ায় ওর শরীরের প্রতিটা ভাঁজ দৃশ্যমান ছিল। বাড়ির সামনে একটা দামি গাড়িও পার্ক করা ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে এই মেয়েটা সম্ভবত বেশ বড়লোক পরিবারের। মেয়েটাকে দেখে অয়ন একটু অবাক হয়ে গেল। সেটা লক্ষ্য করে মেয়েটা প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি আমাকে এভাবে দেখছো কেন? জবাবে অয়ন বলল, ক্ষমা করবেন, আপনি কার সাথে দেখা করতে চান? অয়নের কথা শুনে মেয়েটি বলল, সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? অয়ন আশ্চর্য হয়ে বলল, না না তো, তবে মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছি না। অয়নের কথায় মেয়েটা বলে, এসব কি বলছো তুমি অয়ন, তুমি আমাকে মনে করতে পারছো না? আরে আমি রিয়া, কতবার তো আমাদের দেখা হয়েছে। আচ্ছা, ভেতরে আসতে বলবে না আমাকে? অয়ন একটু ইতস্তত করে মেয়েটার সামনে থেকে সরে এসে বলল, কে রিয়া বলুন তো? ঠিক তখনই রিয়া এগিয়ে এসে অয়নকে জড়িয়ে ধরল। অয়ন প্রায় হতবাক হয়ে বলে উঠল, এই এসব কি হচ্ছে, কে তুমি, ছাড়ো আমাকে। রিয়া অয়নকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই তো, তুমি একটু আগেই বললে যে তুমি আমাকে দেখেছো,
এত তাড়াতাড়ি কি করে ভুলে যেতে পারো তাহলে অয়ন? আর এসব আমরা প্রথমবার করছি নাকি? ইতিমধ্যে শ্রীমন্তী সেখানে এসে উপস্থিত হলো। একটা অচেনা মেয়েকে অয়নের গলা জড়িয়ে ধরে থাকতে দেখে ওর পায়ের তলার মাটি সরে গেল যেন। ও চিৎকার করে জিজ্ঞেস করলো, এসব কি অয়ন? এই মেয়েটা কে? মোহময়ী চোখে রিয়া শ্রীমন্তীর দিকে চেয়ে বলল, তুমি জানো না আমি কে? জবাবে শ্রীমন্তী মাথা নেড়ে না বললে রিয়া বলে উঠল, তাহলে শোনো, আমি অয়নের ওয়াইফ। কথাটা শুনে অয়নের মাথা যেন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। এদিকে শ্রীমন্তী রিয়ার দিকে তাকালো অবাক হয়ে। কে এই রিয়া? অয়নের সঙ্গে কি সম্পর্ক তার? অয়ন আর শ্রীমন্তীর জীবনের এই বিশেষ রাতে এই অঘটন কি শেষ করে দেবে ওদের সম্পর্কটা? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র